আজকে টাইটেলটা কি পরিচিত? ধরে নিচ্ছি পরিচিত না। পরিচিত হওয়ার মনে হয় কথাও না। আমরা লাস্ট বেশ কয়েকটা ক্লাসে প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলছি। অ্যাকচুয়ালি সামনে যা কিছু আসবে সবই আসলে প্রবাবিলিটি ডিপেন্ডেন্ট। তো এতদিন পর্যন্ত যা যা দেখছি আমরা সবই মোটামুটি কম বেশি জানা টপিক ছিল, এবং প্রবাবিলিটির বেসিক ছিল আর কি ওগুলা। আমরা আস্তে আস্তে একটু প্রবাবিলিটি গুলোকে কিভাবে কম্পিউটার সায়েন্সে ইউজ করা যায়, কোন কোন মডেল আছে প্রবাবিলিটির, প্রবাবিলিটি থিওরি বেসড আর কি, কি কি মডেল আছে যেগুলো দিয়ে কাজকর্ম করা যায়, চমৎকার চমৎকার কাজকর্ম করা যায়, ওইসব আস্তে আস্তে একটু দেখা ট্রাই করবো আর কি। তো আজকে একটা থিওরিটিক্যাল জিনিস দেখবো কাইন্ড অফ, যেটা টাইটেলটা আসলে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, স্টোক্যাস্টিক প্রসেস। তো এখন আসলে আমরা যা দেখব এগুলা আমরা আমরা মেইনলি কনসেপচুয়াল আলোচনা করব আর কি, একেবারে ভিতরের হার্ডকোর ম্যাথের দিকে আমরা খুব একটা যাব না। যার যদি ইন্টারেস্ট থাকে ওটা নিয়ে সেলফ স্টাডি করতে পারো, বাট আমরা জাস্ট দেখবো যে জিনিসগুলা কি, কিভাবে কাজ করে, কোথায় কোথায় ইউজ হয়, এরকম আর কি। সো ওকে, আমরা এর আগে র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন করছিলাম। কারো কি মনে আছে র্যান্ডম ভেরিয়েবল কি জিনিস? কিছু এক্সাম্পলও দেওয়া হয়েছিল র্যান্ডম ভেরিয়েবলের উপরে। সো এক দুইটা কি রিকল করা যায়? এনিওয়ান? স্যার, দুইটা ডায়াস রোল করার পরে এটার আউটপুটের সামেশনের উপর আমরা দেখছিলাম র্যান্ডম ভেরিয়েবল। ওকে, তার মানে আউটপুটটা যেরকম আসবে, মানে আমরা যেটাকে আউটপুট হিসেবে ডিফাইন করতেছি তার যে ডোমেইনটা, ওই ডোমেইনের একটা ভেরিয়েবল হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। যেটা এরকমই না, যত এরকম ডোমেইন বানানো যায় সবগুলোর জন্য আসলে র্যান্ডম ভেরিয়েবল তৈরি হয়। সাপোজ আমরা যদি একটা ডাইস, দুইটা ডাইস যদি রোল করি, তাহলে আমরা যদি বলি যে আউটকাম হিসেবে আমরা ধরবো দুইটা ডাইসের সামেশন, তো দুইটা ডাইসের সামেশন থেকে কত থেকে কত হতে পারে? 2 থেকে 12, রাইট? এর মাঝখানে প্রত্যেকটা আসা পসিবল। তো ওই যে সেটটা আছে 2 থেকে 12, ওই সেটের একটা ভেরিয়েবল, তার মানে সামেশন ইটসেলফ একটা র্যান্ডম ভেরিয়েবল। সো স্টোকাস্টিক প্রসেস হচ্ছে a collection of random variables, এইভাবে বলতে পারি, অনেকভাবে ডিফাইন করা যায় জিনিসটাকে, বাট মেইন কাহিনী একটাই, টাইম ডোমেইনে র্যান্ডম ভেরিয়েবলের কালেকশন। এখন এই সেন্টেন্স থেকে আমার মনে হয় না খুব বেশি কিছু বোঝা যাচ্ছে যে এই জিনিসটা আসলে কি। আমরা একটা এক্সাম্পল দিয়ে জিনিসটাকে এক্সপ্লেইন করি, তাহলে মনে হয় ডেফিনেশনের সাথে ম্যাপ করতে সুবিধা হবে। ধরো আমরা 6টা ডাইস রোল করতেছি, এবং আমরা ওই র্যান্ডম ভেরিয়েবল হিসেবে সামেশনটাকেই ধরবো। সো আমরা যদি একটা গ্রাফ ড্র করি, এরকম মনে করো এদিকে আমরা বলতেছি টাইম, আমরা ধরো প্রতি সেকেন্ডে একবার করে
6টা করে ডাইস রোল করতেছি। সো 1 সেকেন্ড পরে একবার হবে, 2 সেকেন্ড পরে একবার হবে, 3 সেকেন্ড পরে, এরকম করে করে প্রত্যেকটা ইভেন্টের কি বলে, প্রত্যেকবার রোল করার পরে একটা করে আউটকাম আসবে, এবং আউটকামটাকে বলতেছি আমরা সেই সামেশন। সো এটা যদি এটা 0, এটা 1, তারপরে সো অন। 1 নাম্বার সেকেন্ডে যদি আমরা একটা ডাইস রোল করি, একটা না 6টা ডাইস রোল করি, আউটকাম কি কি আসতে পারে? স্যার কোয়েশ্চেনটা কি? স্যার এক মোমেন্টে 6টা ডাইস রোল করব? হ্যাঁ, এক মোমেন্টে 6টা ডাইস রোল করব। সো আউটকামটা 6টা ডাইস রোল করার পরে আমরা জাস্ট সামেশনটা দেখতে চাচ্ছি। তো ওই মোমেন্টের সামেশনটা কত থেকে কত রেঞ্জে আসতে পারে, বা কি কি ধরনের আউটপুট আসতে পারে। স্যার 6 to 36। সো আমরা একটা রেঞ্জ ডিফাইন করে রাখলাম 6 to 36। সো প্রত্যেকটা মোমেন্টেই যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা এই রেঞ্জের মধ্যে থাকবে না? তাই তো? জি স্যার। সো এই প্রত্যেকটা জি, স্যার। মোমেন্টের আউটপুট গুলো আমরা একটু সাপোজ রেকর্ড করতেছি। প্রথম মোমেন্টে সাপোজ এখানে আসছে, তারপরের মোমেন্টে ধরো এখানে গেছে, তারপরের মোমেন্টে এখানে আসছে, তারপরের মোমেন্টে এখানে গেছে, তারপরের মোমেন্টে এখানে গেছে। তো সামথিং লাইক দিস। ধরো এরকম একটা গ্রাফ তো আমরা পাবো, তাই না? যদি অনেকগুলা মোমেন্টে আমরা সামেশন গুলা রেকর্ড করি, কোনোটাই 36 ক্রস করবে না, আর কোনোটাই 6 এর নিচে আসবে না। এই জিনিসটাই আসলে স্টোকাস্টিক প্রসেস। মানে এই যে এখানে অনেকগুলা র্যান্ডম ভেরিয়েবল আছে, ওগুলার একটা কালেকশন, টাইম অনুযায়ী অর্ডার বা টাইম ডোমেইনে ওটার একটা কালেকশন। সো এই জিনিসটাকেই বলে স্টোকাস্টিক প্রসেস। এখন এটার মাহাত্ম্য কি, এটা দিয়ে কি করে না করে, ওগুলাতে আমরা আস্তে আস্তে স্যার এখানে যে টাইমটা, এটা দিয়ে কি কতবার ডাইস রোল করা হয়েছে সেটা বুঝাইছে? হ্যাঁ, জিনিসটা একটা অর্ডার মেনটেন করতে হবে। সাপোজ এটা হচ্ছে প্রথমবার ডাইস রোল করাতে এটা আসছে, দ্বিতীয়বার ডাইস রোল করাতে এটা আসছে, তৃতীয়বার, তুমি যেভাবে জিনিসটাকে ইন্টারপ্রেট করো, তুমি বলতে পারো যে ফার্স্ট সেকেন্ডে, সেকেন্ড সেকেন্ডে, বা প্রথম দিন, দ্বিতীয় দিন, প্রথমবার, দ্বিতীয়বার, আপ টু ইউ। ঠিক আছে? জি স্যার। এখন প্রশ্ন হচ্ছে এটার সাথে প্রবাবিলিটির কি সম্পর্ক, বা ওয়াই দিস? খেয়াল করে দেখো, এই তুমি যদি অনেকগুলা স্যাম্পল এরকম নাও, এদিকে যদি তুমি অনেক দূর যাও, তুমি এই গ্রাফটার দিকে তাকাইলে অনেক ইনফরমেশন পাবা এই গ্রাফ থেকে। এই যে প্রত্যেকটা আউটকাম আসছে, প্রত্যেকটা আউটকাম নিশ্চয়ই এক একটা প্রবাবিলিটিতে আসছে। এই যে 6 থেকে যে 36, এখানে কয়টা আউটকাম? 37টা আউটকাম, সরি 31টা আউটকাম, রাইট? 6 থেকে 36, হ্যাঁ। এই যে 31টা আউটকাম, এর প্রত্যেকটা আউটকামের কিছু প্রবাবিলিটি আছে না? জি স্যার। আছে কিনা? এবং একটু হাতে কলমে ক্যালকুলেট করলেই বুঝতে পারবা যে মেজরিটি এরকম একটা এরিয়া থাকবে, খুব কমও বেশি থাকবে না, খুব বেশিও বেশি থাকবে না। কারণ ওই প্রবাবিলিটি হিসাব করতে গেলে দেখবা যে 36 আসতে পারে কয়টা কম্বিনেশনে? জাস্ট একটা কম্বিনেশনে না, সবগুলা যদি 6 পড়ে। আবার 6ও আসতে পারে একটা কম্বিনেশনে, যদি সবগুলা 1 পড়ে।
বাট তুমি 10 নিলা বা 15 নিলা, ওগুলা কিন্তু অনেকগুলা কম্বিনেশনে 10-15 তৈরি হতে পারে। সো ওইগুলা পড়ার প্রবাবিলিটি থাকবে বেশি, রাইট? জি জি স্যার। স্যার। তো তুমি এই গ্রাফটা ড্র করলে এখানে মানে জিনিসটা খুব সুন্দর মতো ভিজিবল হবে। আমি জিনিসটাকে একটু অ্যানিমেট করে দেখাতে পারলে ভালো হতো। এখন আসলে এটার অ্যানিমেটরটা ক্লাস টাইমে বানাইতে গেলে একটু টাইম কিল হবে। তুমি যদি অনেকগুলা স্যাম্পল নাও এরকম, দেখবা যে এই গ্রাফটা ওই জিনিসটাকে ইন্ডিকেট করতেছে। এই রিজিয়নে আউটকাম অনেক বেশি, একেবারে পিকের দিকেও কম, একেবারে নিচের দিকেও কম। সো তুমি যখন কোনো একটা স্ট্যাটিস্টিক্স এর বা কোনো একটা ডেটা সেটের ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখবা, তুমি জাস্ট ওটার দিকে তাকাইলে ওটা থেকে অনেক ইনফরমেশন রিট্রিভ করতে পারবা। তো এই যে প্রসেসটা, অনেকগুলো র্যান্ডম ভেরিয়েবল তুমি ট্রাই আউট করছো এবং একটা টাইম ডোমেইন স্পেসে তুমি ওটাকে বসাইছো, এই জিনিসটাকে বলে একটা স্টকাস্টিক প্রসেস। এটার ইউজ কেস আসলে অনেক। এখনকার যুগ আসলে মেশিন লার্নিং এর যুগ, এআই এর যুগ। তো এই যে প্রেডিকশনের বিষয়ে অনেক কি বলে ঘন ঘন আসে আর কি। মানে সব টেক কোম্পানি এখন ওই রেকমেন্ডেশন নিয়ে বিজি, এবং রেকমেন্ডেশনের বিষয়টা আসলে আসে প্রেডিকশন থেকে, যে তোমার বিহেভিয়ার ট্র্যাক করবে, ট্র্যাক করার পরে ওটার উপরে ডিপেন্ড করে সে কিছু জিনিস প্রেডিক্ট করবে, ওকে নেক্সট তুমি এই কাজটা করতে পারো। সাপোজ এই গ্রাফটা যখন তুমি দেখবা, তোমার মধ্যে একটা এক্সপেকটেশন তৈরি হবে যে টি-তম সেকেন্ডে তোমার টি-তম সেকেন্ড পর্যন্ত তুমি আউটপুট গুলা জানো। তো তখন তোমার মনে একটা ধারণা হবে, ওকে নেক্সট পয়েন্টে মোস্ট প্রবাবলি এই রিজিয়নে একটা আউটপুট আমি পাবো। এটা মোর লাইকলি না, তুমি যদি সবকিছু চিন্তা করো। এখন দেখো আবার ওই যে আমরা লাস্ট ক্লাসে এক্সপেকটেশনের জিনিসপত্র দেখতেছিলাম না, এক্সপেক্টেড ভ্যালু, ওইটার সাথে ওই জিনিসটা সামহাও কানেক্টেড আর কি। যে তুমি পরের ইয়াটা থেকে মোটামুটি প্রেডিক্ট করতে পারবা, ওকে এই এরিয়ায় কিছু একটা আসতে পারে। তো এটাই হচ্ছে এই জিনিসের মেইন কনসেপ্ট। আমরা আরো এক দুটো এক্সাম্পল দেখি, জিনিসটা তাহলে আর একটু ক্লিয়ার হবে হয়তো। এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, নাই। দেখো তোমরা কি কোন ধরনের রিসার্চ ওয়ার্ক করছো এখনো পর্যন্ত? মেশিন লার্নিং সম্পর্কে আইডিয়া আছে বা প্রবাবিলিস্টিক মেথড সম্পর্কে আইডিয়া আছে? না স্যার। বাট আশা করি এই জিনিসটা বুঝবা। ধরো আমরা যে কথাবার্তা বলি, মানে সাউন্ড, সাউন্ডটা একটা সিগন্যাল, তাই না? একটা ওয়েভ। এরকম ভাবে তো জিনিসটাকে প্রকাশ করা যায়। মানে তুমি সাউন্ড রেকর্ড করলে তো দেখতে পারো যে এই টাইপের কিছু একটা হচ্ছে, এদিকে যদি টাইম দাও, টাইম অনুযায়ী এদিকে তোমার সাউন্ডের অ্যামপ্লিটিউডটা যদি প্লট করো, তাহলে এরকম একটা গ্রাফ আসে না? জি স্যার। এতটুকু তো বোঝো। তো এখন সাপোজ তুমি কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা সাউন্ড প্রডিউস করলা, সাপোজ স্টকাস্টিক প্রসেস, এই জিনিসটাকে তুমি প্রডিউস করলা এবং দেখলা যে এরকম একটা জিনিস আছে। স্টোকাস্টিক, একটু পজ, তারপরে প্রসেস, আবার ধরো এরকম। তুমি যখন শুরু করো, আস্তে আস্তে ভয়েসটা একটু লাউড হয়, তারপরে আবার কমে একটা স্পেস হয়, তারপরে সিমিলার আরেকটা প্যাটার্ন হয়তো তৈরি হয়। মানে এটা জাস্ট ইমাজিন করে নাও। এখন তুমি বললা এরকম, আরেকজন সেম কথাটা বললো, দুইজনের গ্রাফটা কি এক্স্যাক্টলি সেম হবে? না স্যার।
তো এটা খুব ভালো মতোই বুঝতেছো যে দুইজনের ইয়াতে কিছু তারতম্য অবশ্যই থাকবে, কারণ দুইজনের অ্যাকসেন্ট সেম না হইতে পারে, দুইজনের ভলিউম সেম না হইতে পারে, একজন একটু স্লো বলতে পারে আর একজন একটু ফাস্ট বলতে পারে, মানে অনেক কিছুর উপরে ডিপেন্ডেন্ট জিনিসগুলা। দুই বা একজনই যদি দুইবার বলে তাও দেখবা যে সেম হইতেছে না, এক্স্যাক্টলি সেম হইতেছে না। কিন্তু এই প্যাটার্নটার খুব বেশি চেঞ্জ হবে বলে আমার মনে হয় না। কিছু কিছু পয়েন্টে দেখবা যে ওকে একটু এদিক সেদিক হইতেছে, কিন্তু ওভারঅল প্যাটার্নটা মোটামুটি সেম থাকবে, তাই না? তো তুমি এক একটা পয়েন্টে এই যে সাপোজ এরকম তুমি 1000 জনের স্যাম্পল নিলা, জাস্ট এই ফ্রেজটার স্টকাস্টিক প্রসেস 1000 জনকে দিয়ে বলাইলা, বলানোর পরে তুমি তাদের যে কি বলে এই সাউন্ডের সিগন্যাল, ওই সিগন্যাল গুলাকে তুমি রেকর্ড করলা, রেকর্ড করার পরে তাদের সিগন্যাল গুলাকে যখন তুমি একসাথে প্লট করলা, দেখলা যে হয়তো কোনো একটা পয়েন্টে এক্স্যাক্টলি মেলে না, বাট এই যে প্রত্যেকটা পয়েন্টে তো তুমি একটা করে অ্যামপ্লিটিউড পাবা। সো সেই অ্যামপ্লিটিউড গুলো, একটা সেকেন্ডের অ্যামপ্লিটিউড যদি তুমি ইয়ে করো, দেখবা যে ওকে একটা রেঞ্জের মধ্যে মোটামুটি আছে জিনিসটা। তো তুমি মোটামুটি একটা আইডিয়া করতে পারবে যে ওকে এই এই পয়েন্টে অ্যামপ্লিটিউড এইরকম হওয়ার একটা প্রবাবিলিটি হচ্ছে এইরকম। সো ওভারঅল 1000 জনেরটা প্লট করলে দেখবা যে একটু তারতম্য হচ্ছে, বাট প্যাটার্নটা মোটামুটি সিমিলার একটা ফ্রেজের জন্য, যেটা দিয়ে আমরা আসলে স্পিচ রেকগনাইজ করি অনেক সময়। যে 1000 জনের ডেটা যদি থাকে, তুমি সামহাও প্যাটার্নটা জেনারেট করে ফেলতে পারো। প্যাটার্নটা যদি জেনারেট করো, নেক্সট টাইম আননোন কেউ যদি এই জিনিসটা বলে, তখন তুমি সামহাও এই প্যাটার্নটার সাথে ম্যাচ করাইলে তোমার ওখানে একটা প্রবাবিলিটি জেনারেট হবে, ওকে এই জিনিসটা এই প্যাটার্নের সাথে 80% প্রবাবিলিটিতে ম্যাচ করে, তার মানে মোর লাইকলি নতুন যে ফ্রেজটা আসছে ওইটাও সেম জিনিসটা বলতেছে। স্টকাস্টিক প্রসেস, আইডিয়াটা বোঝা গেছে? মেশিন লার্নিং মডেল গুলা ম্যাক্সিমাম টাইম এই কাজটাই করে, যে অনেকগুলা ডেটা নেয়, ডেটা নিয়ে একটু স্যাম্পলিং করে বা প্লট টট করে কিছু জায়গায় কিছু প্রবাবিলিটি ডিফাইন করে, ডিফাইন করার পরে নতুন একটা যদি আসে ওইটার সাথে আগের গুলা ম্যাচ করানোর পরে একটা প্রেডিকশন সে দাঁড় করায়, একটা প্রবাবিলিস্টিক প্রেডিকশন সে দাঁড় করায়। সো এই জিনিসের ইউজ আসলে হিউজ। তো এই সেম জিনিসটাকে দাঁড় করে মানে ইয়া করে আরো বেশ কিছু কাজ এখানে করা যায়। তুমি এখানে চাইলে অনেকগুলা এরকম ডেটা যদি তোমার কাছে থাকে, তুমি এখান থেকে নয়েজ রিমুভ করতে পারবে না? সাপোজ দুইটা ডেটা পাইছো এরকম, থার্ড যে ডেটাটা আসলো এটা মনে করো এরকম ছিল, এরকম একটা ডেটা। তুমি কি মোটামুটি এটা দেখলে বলতে পারতেছো না যে এই থার্ড ডেটাটার এই যে অংশটা, এই অংশটা একটা নয়েজ? মনে করো এরকম আরো 1000টা ডেটা আছে যেখানে এখানকার পিকটা, এখানে কোনো পিক নাই 1000 ডেটায়, জাস্ট এই এই ডেটাটাতেই এখানে একটা অ্যামপ্লিটিউডের তারতম্য আছে। সো মোর লাইকলি যে এখানে হঠাৎ কোনো একটা নয়েজ চলে আসছিল, যে কারণে এটা একটা লাফ দিছে। তো তুমি ওখান থেকে জিনিসটাকে আলাদা করতে পারবে না। এটা হওয়াতে কি হয়েছে দেখো, এই যে এই পয়েন্টের যে অ্যামপ্লিটিউড গুলো আমরা লিস্ট করছিলাম, ওখানে এই পয়েন্টে এত অ্যামপ্লিটিউড থাকার প্রবাবিলিটি খুবই লো না? কারণ 1000টা ডেটা নাই, জাস্ট একটাই আছে। আইডিয়াটা বোঝা গেছে? জি স্যার। সো তুমি জাস্ট প্রত্যেকটা টাইম পয়েন্ট ধরে ধরে তুমি যদি অ্যামপ্লিটিউড এর প্রবাবিলিটি ক্যালকুলেট করো, দেখবে যে যেই ইয়াটার অ্যামপ্লিটিউডের প্রবাবিলিটি খুব কম, সেটাকে তুমি নয়েজ হিসেবে ধরে বাদ দিয়ে দিতে পারো। জাস্ট এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে এখান থেকে অনেক ইনফরমেশন আসলে রিট্রিভ করা যায়।
সো এই কি বলে এই ধরনের প্রবাবিলিস্টিক ডিস্ট্রিবিউশন আসলে খুবই নেসেসারি। কনফিউশন আছে কোনো, বা এই জায়গায় কোনো আর কোনো কোশ্চেন? ওকে, সো আমরা আরো আরো দু একটা এক্সাম্পল দেখি। ধরো তোমার কাছে স্টক মার্কেটের ডেটা আছে। স্টক মার্কেট কেমনে কাজ করে, কি করে না করে জানার দরকার নাই, জাস্ট তুমি গ্রাফটার দিকে তাকাও যে একটা টাইম, মানে তুমি অনেক আগে থেকে যদি জিনিসটাকে ট্র্যাক করে আসো যে একটা স্টক মার্কেটে প্রাইস কেমন কোনো কিছুর, তুমি দেখলা যে গ্রাফটা হইলো সামথিং লাইক দিস। গ্রাফটা দেখে কিছু আইডিয়া করা যায়? সমস্যার সাথে স্টক বাড়তেছে এরকম। সো এটার দিকে তাকাইলেই বুঝতেছো যে ওভার টাইম স্টক বাড়তেছে। হয়তো পাশাপাশি দুইটা টাইমে একদিন হয়তো একটু ড্রপ করলো, ভালো লেভেলে ড্রপ করলো, কিন্তু ওভারঅল যেই কি বলে বিহেভিয়ারটা, এটা আসলে ইনক্রিজিং। সো পাশাপাশি কয়েকদিনের মধ্যে একটু ড্রপ ইনক্রিজ হইতেই পারে, বাট ওভারঅল জিনিসটা হচ্ছে ইনক্রিজিং। সো এরকম যদি একটা কিছু হয়, তাহলে মোটামুটি তুমি এরকম একটা ইয়ার মধ্যে জিনিসটাকে বাউন্ড করতে পারো। সো তোমার এই যে প্রবাবিলিটির যে গ্রাফটা, সেটা আসলে এই রকম আগাবে। এই সাপোজ এরপরে যদি তুমি একটা ইয়ে নিতে পারো, মানে একটা ডেটা পয়েন্ট নিতে চাও যে একটা তুমি এতদিন পর্যন্ত সাপোজ জানো, এর পরের গুলা জানো না, তো তুমি যদি জানতে চাও এটা সাপোজ 20তম দিন, তুমি যদি 21তম দিনে জানতে চাও যে তোমার স্টকটা কি রকম হবে, তুমি আসলে মোটামুটি ধরে নিতে পারো যে এই যে জায়গাটা আছে, মানে তখন তোমার রেঞ্জটা হয়ে যাবে এরকম কিছু একটা আর কি। তুমি মোটামুটি ধরে নিতে পারো যে এর মধ্যে কিছু একটা হয়তো আসবে। প্রথম দিকে এই এই লেভেলে কিছু জিনিসপত্র আসছিল, কিন্তু বাট ওভার টাইম প্রবাবিলিটি এইগুলার কমে এই রেঞ্জে বেড়ে গেছে। তো বেসিক আইডিয়াটা আসলে এটাই, যে তুমি যদি এরকম একটা ফরম্যাটে নিয়ে আসতে পারো, তোমার জন্য প্রেডিকশন অনেক ইজি হয়ে যাবে। জাস্ট প্রেডিকশন না, তুমি ওই যে দেখলাম যে আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করে নয়েজ বাদ দিতে পারি, বা তুমি যদি কম্প্রেস করতে চাও, বা তুমি যদি অ্যামপ্লিফাই করতে চাও কোনো কিছু, সাপোজ একটা সাউন্ড ওয়েভ তুমি কম্প্রেস করতে চাইলা, সো কম্প্রেস করা মানে কি, তোমার আসলে সাইজ কমানো, এবং সাইজ যদি কমাইতে চাও তোমার আসলে অনেকগুলা ডেটা পয়েন্ট বাদ দিতে হবে। এখন কোনগুলা বাদ দিবা, যেগুলো আসলে কাইন্ড অফ নয়েজ, যেগুলাকে বাদ দিলেও সাউন্ডে খুব বেশি এফেক্ট করে না, আমরা যা বুঝতে চাইতেছিলাম বুঝতে পারি। তো তুমি যদি সবগুলা ডেটা অ্যানালাইসিস করো, তুমি ওই কম প্রবাবিলিটি ওয়ালা যে অ্যামপ্লিটিউড গুলো আছে ওগুলারে বাদ দিয়ে দিলেই আসলে আহ, অনেকগুলা ডেটা পয়েন্ট তুমি বাদ দিতে পারবা। তুমি যদি অ্যামপ্লিফাই করতে চাও, সাপোজ একটা নয়েজ কে ধরে তুমি বেশি অ্যামপ্লিফাই করে দিলা, তো ওই নয়েজটা দেখবা যে কানে বাজতেছে। বেশি প্রবাবিলিটির গুলাকে তুমি ওইরকম ভাবে কিছু ফ্যাক্টর ঠিক করে ওটা দিয়ে মাল্টিপ্লাই করে তুমি অ্যামপ্লিফাই করতে পারো। সো মেশিন লার্নিং এ, স্ট্যাটিস্টিক্স এ, ইভেন কি বলে ইকোনমিক্স এ, বায়োলজিতে, সব দিকেই এই প্রসেসের মোটামুটি ভালো ইউজ আছে।
এবং সেটার আইডিয়াটা হচ্ছে এরকম। তো এটা কিছু ক্লাসিফিকেশন আছে, একেবারে বেসিক দুটো ক্লাসিফিকেশন যদি বলি, ডিপেন্ডিং অন টাইম, একটাকে আমরা বলি হচ্ছে ডিসক্রিট টাইম স্ট্যাটিস্টিক প্রসেস, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম। সো আশা করি বুঝতেছো যে ব্যাপারটা কি। ডিসক্রিট টাইম কোনটা? এই যে এটা মোটামুটি ডিসক্রিট টাইম, যে আমরা 20তম দিনে দেখছি, তারপরে 21তম দিনের স্টকটা দেখতে যাইতেছি। বা এই যে প্রথম যে এক্সাম্পলটা ছিল ডাইস রোল করার, প্রথমবার, সেকেন্ড বার, থার্ড বার, ফোর্থ বার, এটা ছিল একটা ডিসক্রিট টাইমের এক্সাম্পল। আর যে সাউন্ড ওয়েভের ইয়াটা ছিল, প্রত্যেকটা টাইম মোমেন্টে একটা করে অ্যামপ্লিটিউড কিন্তু আছে এখানে। সো এটা হচ্ছে কন্টিনিউয়াস টাইম। নট নেসেসারিলি একেবারে পুরা জিনিসটা কন্টিনিউয়াস হইতে হবে। ধরো এরকম কিছু একটা পাইছো, তারপরে কিছুক্ষণ পজ, আবার এখান থেকে শুরু হয়েছে, এই জিনিসটাও কিন্তু কন্টিনিউয়াস। কারণ দেখো এই দুইটা পয়েন্টের মধ্যে কোনো ইয়ে কিন্তু মিস নাই, তার মানে এখানে ইনফিনিটি সংখ্যক ডেটা পয়েন্ট আসলে আছে। তো এটার নেচারটাও কন্টিনিউয়াস। এনি কোয়েশ্চেন? স্যার ওকে, কোয়েশ্চেন না থাকলে, এই যে এতক্ষণ এই যে চিল্লাচিল্লি করলাম স্টোকাস্টিক প্রসেস নিয়ে, এটার মানে কি জানো? এই শব্দটার মানে কি? কেউ কি জানো? না স্যার। গুগল ট্রান্সলেট করলে এটাকে বলে এই জিনিস, তাহলে র্যান্ডমের একটা মোটামুটি সিমিলার শব্দ হচ্ছে এটা। এবং ওই যে আমরা র্যান্ডম ভেরিয়েবল বলি না, এটাকে অনেক জায়গায় দেখবা যে স্ট্যাটিস্টিক ভেরিয়েবল বলতেছে। যদি কোনো কোয়েশ্চেন না থেকে থাকে, আমার আসলে আজকে আর কিছু দেখানোর প্ল্যান নাই। So, আমরা কি শেষ করে দিব কিনা? স্যার আমাদের প্রবাবিলিটিতে আর কি কি টপিক বাকি আছে? কি কি টপিক বাকি আছে? আহ, বেশ কিছু জিনিসই বাকি আছে। মার্কভ চেইন নামে একটা জিনিস আছে, আহ, ওটার ভিতরে ডিসক্রিট প্যারামিটার, কন্টিনিউয়াস প্যারামিটার, আবার এই বার্থ ডেথ প্রসেস নামে একটা প্রসেস আছে, ওটা পরে কিউইং মডেলস আছে কিছু, ওটার মধ্যে 3-4টা মডেল আছে, ওই মডেলগুলোর কিছু অ্যাপ্লিকেশন আছে। মানে জিনিসটা এমন না যে এগুলা প্রবাবিলিটির টপিক, মানে ওইগুলার বেজ লাইনটা হচ্ছে প্রবাবিলিটি আর কি। ওগুলা সম্পূর্ণ নতুন নতুন কিছু টপিক যেখানে প্রবাবিলিটির ইউজ আছে। এই সবগুলাই আমরা এরকম কিছু বেসিক ধারণা নিব আর কি। আচ্ছা, লেস দেন 1 মিনিট আছে, আমরা কি আবার ব্যাক করব? স্যার যেহেতু আর কোনো টপিক নাই স্যার, তাহলে আমরা ব্যাক না করলেও চলে স্যার। ঠিক আছে, তাহলে শেষ করে দিচ্ছি। আজান হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ।
ঠিক আছে, ভালো থাকো তাহলে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।